আর দেরি না করি, শুরু করি। আচ্ছা, আমরা শুরু করব যেটা, সেটা হচ্ছে যে একটু ভালো মতোই শুরু করি। আমরা সেকেন্ড চ্যাপ্টার শুরু করবো এবং কিভাবে পড়তে হবে সেটা তোমাদের দেখাবো, যে আজকে পড়তে হয় কিভাবে, আসলে পড়াটা করতে হয় কিভাবে, না পড়লে আসলে ঝামেলা। মনে হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ সবকিছু। তো সর্বপ্রথম যেটা কাজ করতে হবে আমাদেরকে, পরমাণুর মডেল, পরমাণুর কি কি, এই জিনিসগুলো সম্পর্কে জানতে হবে। তো সর্বপ্রথম যে চলে আসি, আমরা টপিক্সটা পড়বো হচ্ছে পরমাণু। এই টপিক্সটা আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আমরা পরমাণু। তো ঠান্ডা মাথায় দেখবা পরমাণু কিভাবে আবিষ্কার হইলো বা কিভাবে কি হইলো, এই জিনিসটা আমার দেখাটা ইম্পর্টেন্ট। তোমাদের তোমরা 13 জন যদি ক্লাস না করো, কালকে থেকে তোমরা কোথায় ক্লাস করবা করবো? আমার মানে খুব একটা ইচ্ছা নাই তোমাদের ক্লাস নেয়। তোমরা এরকম ননসেন্স পোলাপান আমি খুবই কম। কারো সমস্যা থাকতে পারে, একজন কি সুন্দর বলছে ভাই আমার সমস্যা আছে। তো এটার যে অজানা কিছু কিছু তথ্য, সেটা আমরা ফার্স্টে দেখবো। যে খ্রিস্টপূর্ব হচ্ছে 400 অব্দে, ভালো করে বুঝবা। খ্রিস্টপূর্ব খ্রিস্টপূর্ব 400 অব্দে, 400 তো না, 460। তো এই খ্রিস্টপূর্ব 460 অব্দে যেটা করে, যে গ্রিক দার্শনিক লুসিপাস এবং ডেমোক্রিটাস, সেটা করছিল হচ্ছে গ্রিক দার্শনিক লুসিপাস। লুসিপাস ও ডেমোক্রিটাস। খুব ঠান্ডা মাথায় বুঝবা। গ্রিক দার্শনিক লুসিপাস এবং ডেমোক্রিটাস সর্বপ্রথম প্রস্তাব করেন যে কি সর্বপ্রথম প্রস্তাব করেন, সকল পদার্থ, ভালো করে বুঝবা, সকল পদার্থ তোমার হচ্ছে আহ সকল পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র অতি ক্ষুদ্র এক ধরনের অবিভাজ্য কণা দ্বারা গঠিত। অতি ক্ষুদ্র এক ধরনের অবিভাজ্য কণা দ্বারা, অবিভাজ্য কণা দ্বারা গঠিত। অতি ক্ষুদ্র এক ধরনের অবিভাজ্য কণা দ্বারা গঠিত, ঠান্ডা মাথায় দেখবা। হ্যাঁ, একজন কে আসো দেখি, সেই বান্দাকে, একজন যে বান্দা আসো হেইয়া কে? একজন যে বান্দা আসো সেটা কে? এটা দেখি, তার অবিভাজ্য কণা দ্বারা গঠিত, আবার চলে গেছে, খুব ভালো। এই যে অবিভাজ্য কণা দ্বারাটা গঠিত, আমি কাদের পড়াচ্ছি? এই যে অবিভাজ্য কণা দ্বারাটা গঠিত, এই অবিভাজ্য কণার নাম দেন, অবিভাজ্য কণার নাম দেন বিজ্ঞানী হচ্ছে ডেমোক্রিটাস। এই অবিভাজ্য কণার নাম দেন বিজ্ঞানী ডেমোক্রিটাস এখন বলেন এই কণাটা, এই কণাটা হচ্ছে অ্যাটম। অ্যাটম, এ অর্থাৎ হচ্ছে না, আর টম শব্দ হচ্ছে ভাগ করা। তাহলে এই অ্যাটম শব্দের অর্থ যা আর ভাগ করা
যায় না। দ্যাট মিনস সেটা হচ্ছে নট ডিভাইসিবল, কোনোভাবেই এটা মানে ভাগ করা যাবে না। ঠিক আছে, কোনো এটা ভাগ করা যাবে না। এরপরে এরপরে যে মতবাদটা আসলো ভারতীয় দার্শনিক কনাদ, এর পরের মতবাদটা যে আসলো সেটা হচ্ছে ভারতীয় দার্শনিক। ভারতীয় দার্শনিক কনাদ, ঠিক আছে, প্রায় একই মতবাদ উপস্থাপন করে। ভারতীয় দার্শনিক কনাদ একই মতবাদ উপস্থাপন করে। এখন ভারতীয় দার্শনিক যখন কনাদ এই একই মতবাদটা উপস্থাপন করেন, এরপরে কি হইল? তাহলে তোমরা বুঝতেই পারতেছো এই জায়গাটাতে পরমাণুকে ভাগ করা যাচ্ছে না, তার মানে ইলেকট্রন প্রোটন নিউট্রন এগুলার হিসাবই নাই। আমি তো দেখতেছি, আমি তো ওই যে তাকাই আছি যে কয়জন আছে, তাই না? কয়জন আছে সেটা তো দেখতেছি। আসলে তোমাদের থেকে মানে তোমাদের এত ব্যস্ততা সবার, ঠিক আছে, এখানে হয়তোবা টিচার্স প্রায়োরিটি খুব কম। আজকে আমি বললাম আজকে আমার প্রবলেম, তোমাদের সবসময়ই ক্লাস হয় ঠিক রাতে। আজকে আমি বারবার বলে নিছি আজকে আমার একটু প্রবলেম আছে, আমি একটু বাসায় যাব। আজকে আমার প্রবলেম আছে, আজকে আমি বাসায় যাব, দ্যাটস ওয়াই আমি তোমাদেরকে এখন ক্লাসটা করতে বলছিলাম। কিন্তু তোমরা এতই ব্যস্ত, এক একজনের এতই কাজ যে আমি একাই কথা বলে যাচ্ছি, তোমাদের কোনো রেসপন্স নাই বা কিছু নাই। আসলে বর্তমান যুগটাই এরকম হয়ে গেছে, বুঝছো? মায়ের থেকে মাসির সবকিছুর পেট ব্যথা বেশি। পেট ব্যথা থাকার কথা তোমাদের, কিন্তু পেট ব্যথা আমার, যে আমাকে কোর্সটা পড়াইতে হচ্ছে। আমাদের যুগের টিচার হইলে, যখন যেটা অফলাইনে ছিল আর কি, আমরা যখন পড়তাম, বিশ্বাস করো লাথি দিয়ে পিটায় সোজা করে ফেলাইতো এইচএসসি হইলেও। এখন বর্তমানে তো আমরাই বান্ধা, বাংলাদেশে এত টিচার, এত প্ল্যাটফর্ম, এত কিছুর আহ, মানে এমন অবস্থা দাঁড়ায় গেছে যে আসলে ওই যে বলে না যে পণ্য যখন বেশি হয়, মানে তোমার চাহিদা কম পণ্য বেশি, চাহিদা কম পণ্য বেশি, তখন আসলে ওই পণ্যটার দাম থাকে না। বাস্তব সত্য কথা এটা, চরম বাস্তব সত্য কথা এটা, বুঝবা? গালিব ভাইয়া ক্লাস নেওয়া বন্ধ করুক, তখন বুঝবা। চলে আসি আহ প্রায় 100 বছর পর এই যে ইয়েটা, এর প্রায় প্রায় এর প্রায় 100 বছর পর, এই সকল প্রায় 100 বছর পর বিজ্ঞানী অ্যারিস্টটল এই যে প্রমাণটা আছে, এইগুলাকে এইগুলাকে বলে ভুল প্রমাণিত করে, আগের মতবাদ ভুল প্রমাণিত করে, প্রমাণিত করে না, ভুল বলে, কোনগুলা আগের মতবাদ থেকে। এই যে আগের মতবাদটা আছে এটাকে সে ভুল প্রমাণ বা ভুল বলে দিল। খুবই ভালো কথা, সে ভুল বললো। এর পরের দিকে চলে আসি, আহ ভুল প্রমাণিত করে, এবং এই যে ভুল যে মতবাদটা ভালো করে বুঝবা, এই যে ভুল মতবাদটা তোমরা নাই কেউ আসলে পড়ায় মজা পাচ্ছি না। এই ভুল মতবাদ প্রায় প্রায় দেখো 2000 বছর, 2000 বছর প্রচলিত ছিল। এই ভুল মতবাদটা কত বছর প্রচলিত ছিল? 2000 বছর প্রচলিত ছিল। আচ্ছা, যদি 2000 বছর প্রচলিত চলে তাহলে ভাইয়া এরপরে কি হবে? আহ অ্যারিস্টটল যেটা বলছিল, যে অ্যারিস্টটল বলছিল যে অ্যারিস্টটলের মতবাদ যেটা,
এগুলা ক বা খ এর জন্য বারবার আসে। এই অ্যারিস্টটলের যে মতবাদটা, সে বলছিল পদার্থে আহ, যে পদার্থটা যে তৈরি হয়, কেউ নাই, এমনি কেমনে ক্লাস হয়? এভাবে কি ক্লাস নেওয়া যায়? রেহেনুমা রানু মানে দীপ্তি ক্লাস করতেছিল মনে হয়। দেখো, অ্যারিস্টটল কি বলছে, পদার্থ অবিভাজ্য কণার সমষ্টি নয়, সকল পার্থিব পদার্থ অবিচ্ছিন্ন পদার্থ দিয়ে গঠিত। তার মানে এ কি বলছে, পদার্থকে আহ আচ্ছা, পদার্থ অবিভাজ্য কণার সমষ্টি নয়, তাকে যত ইচ্ছা ভাগ করা যাবে, এটা লিখবে। পদার্থ অবিভাজ্য কণার সমষ্টি নয়, তাকে যত ইচ্ছা ভাগ করা যাবে। এইটা যখন 2000 বছর চললো, এরপরে চলে আসি, এরপরে বিজ্ঞানী ডাল্টনের উদয় হইল। ঠিক আছে, প্রায় 1800 শতকের। এখন আসছো তোমরা, বাহ। প্রায় 1800 শতকের, দেখো, প্রায় 1800 শতকের প্রথমের দিকে, আহ 1803 সালে যেটা হয়, আহ, ভালো মতো লিখো। 1803 সালে জন ডাল্টন, ঠান্ডা মাথায় রাখো। 1803 সালে ব্রিটিশ স্কুল শিক্ষক জন ডাল্টন তার মতবাদ ডেমোক্রিটাসের বা কণাদের মতবাদকে আবার পুনর্প্রতিষ্ঠিত করেন। পরে কি ডেমোক্রিটাসের মতবাদকে পুনরায় প্রতিষ্ঠিত করেন। তার মানে তখন এই যে তোমার আহ আহ রাদারফোর্ড প্রোটন আবিষ্কারের আগে তোমার এই জিনিসটা প্রচলিত ছিল। কি ছিল? যে পরমাণু অবিভাজ্য। কিন্তু পরে দেখা গেল, পরবর্তীকালে প্রমাণ করা হয় যে দেখা যায় যে 1911 সালের দিকে বিজ্ঞানী রাদারফোর্ড তার আবিষ্কৃত আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে প্রমাণ করে যে পরমাণু বিভাজ্য। তাহলে 1911 সালে বিজ্ঞানী রাদারফোর্ড কি করেন? বিজ্ঞানী রাদারফোর্ড আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে, একজন আসলে আমার খুব ভালো লাগছে, পরীক্ষার মাধ্যমে প্রমাণ করেন যে এই একটু ওদেরকে ডাক দাও, যারা যারা আছে ক্লাসটা করুক। প্রমাণ করেন যে পরমাণু বিভাজ্য। এই যে পরমাণু যে বিভাজ্য, তাহলে এই পরমাণুটা বিভাজ্য, তাহলে পরমাণুকে আমরা ভাঙতে পারি। এখন পরমাণুকে যখন আমি ভাঙবো, তাহলে পরমাণুকে আমরা ভাঙলে পরমাণুকে যখন আমরা ভাঙবো, কি কি পাওয়া যাবে? তিন ধরনের কণিকা পাওয়া যেতে পারে। একটা স্থায়ী মূল কণিকা, একটা হচ্ছে অস্থায়ী মূল কণিকা, আর একটা কম্পোজিট কণিকা।
আরেকটা হচ্ছে কম্পোজিট কণিকা। এখন চলে আসি স্থায়ী মূল কণিকাটা কি জিনিস ভাইয়া বললেন যে স্থায়ী মূল কণিকা। এই স্থায়ী মূল কণিকা হচ্ছে সব সময় সকল পরমাণুতে থাকে, মাস্ট সকল পরমাণুতে থাকে। মাস্ট, ভালো করে বুঝবা, সকল পরমাণুতে উপস্থিত থাকে। কি কি ভাইয়া? ইলেকট্রন, প্রোটন আর একটা নিউট্রন। একটা হচ্ছে ইলেকট্রন, এটাকে আমরা ই দ্বারা প্রকাশ করি। প্রোটন এইচ প্লাস অথবা পি দ্বারা প্রকাশ করি, আরেকটা নিউট্রন। আচ্ছা, ইলেকট্রন ভাইয়া এগুলাকে কি ভাঙা যাবে না? ইচ্ছা মতো ভাঙা যাবে। ইলেকট্রনকে যদি আমি ভাঙলাম, ইলেকট্রনকে যদি আমি ভাঙি তাহলে পাবো ইলেকট্রন। প্রোটন এবং নিউট্রনকে ভাঙলে যদি আমি ভাঙি পারবো হচ্ছে কোয়ার্ক। কোয়ার্ক পাবো। তো প্রোটন এইচ প্লাস অথবা পি দ্বারা আমরা প্রকাশ করছি, ঠান্ডা মাথায় বুঝবা। এবং এটা আসলে খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু, ইম্পর্টেন্ট টপিকস। তোমরা যদি না বুঝো তাহলে আমাদেরকে বলবা, আমি অবশ্যই অবশ্যই বুঝাবো। ঠিক আছে? পাবো আমি হচ্ছে কি কোয়ার্ক। এই কোয়ার্ক যেটা আছে, এই কোয়ার্ক হচ্ছে ছোট। এই কোয়ার্ক আবার পাওয়া যায় দুই ধরনের। একটা হচ্ছে স্থায়ী কোয়ার্ক, আর একটা অস্থায়ী কোয়ার্ক। ঠিক আছে? এই যে কোশ্চিন গুলা আসে, যে কোশ্চিন গুলা যে তোমরা তখনই করতে পারবা যখন তোমরা হচ্ছে ক্লাস করবা। ঠিক আছে? যখন তোমরা কোশ্চিন গুলা তখনই করতে পারবা, তখনই তোমরা ইয়ে করবা। ঠিক আছে? একটু দাঁড়াও, মেসেজ আসছে, একটু দাঁড়াও। আচ্ছা, দেখো, একটা হচ্ছে স্থায়ী কোয়ার্ক আর একটা হচ্ছে অস্থায়ী কোয়ার্ক। আহা, কোয়ার্ক লিখে আছে। আচ্ছা, একজন প্রশ্ন করছো যে ভাইয়া কোয়ার্ক, এই যে এই কোশ্চিন গুলা তোমাদের আসবে, আমরা আসতেছি, সব কোশ্চিনের উত্তর পাওয়া যাবে। অস্থায়ী কোয়ার্ক। এখন এই কোয়ার্কটা হচ্ছে, একটু বুঝবা যে কোয়ার্কটা কি জিনিস, কোয়ার্কটা তোমরা কাকে বলে বা কোয়ার্কটা কি জিনিস। এই কোয়ার্ক হচ্ছে ওয়ান কাইন্ড অফ পার্টিকেলস। আচ্ছা, কোয়ার্ক হচ্ছে ওয়ান কাইন্ড অফ পার্টিকেলস। হোয়াট ইজ কোয়ার্ক? কোয়ার্কটা কি জিনিস? এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ফান্ডামেন্টাল পার্টিকেলস। ঠিক আছে? আহ এটা পার্টিকেলস হচ্ছে ম্যাটারের, এটা হচ্ছে পার্টিকেলস অফ ম্যাটার। পার্টিকেলস অফ ম্যাটার। এই কোয়ার্কটা কম্বাইন থাকে কিভাবে একটু বুঝবা, যে কোয়ার্কটা কি জিনিস। কোয়ার্কটা হচ্ছে কম্বাইন থাকে। কোয়ার্কটা কি থাকে? কম্বাইন থাকে। ঠিক আছে?
একটা কম্পোজিট থাকে, এইটার নাম হচ্ছে হ্যাড্রনস। এটার নাম হচ্ছে হ্যাড্রনস। তো এই জিনিসগুলা তোমার এগুলা জানার আসলে খুব একটা দরকার নাই, কারণ হচ্ছে আম, তুমি এই জিনিসগুলা আসলে পড়াবে না কেউ, এই জিনিসগুলো এমনি আসেও না, কিন্তু কোয়ার্কটা আসবে। যে কোয়ার্ক কি জিনিস, কোয়ার্কটা হচ্ছে, আমি আবারও বলতেছি, কোয়ার্ক হচ্ছে এক ধরনের ফান্ডামেন্টাল পার্টিকেলস, যে পার্টিকেলস গুলা কম্বাইন থাকে হ্যাড্রন হিসেবে। ঠিক আছে, এটা কম্বাইন থাকে কি হিসাবে বলো দেখি? হ্যাড্রন হিসেবে কম্বাইন। স্থায়ী কোয়ার্ক এবং অস্থায়ী কোয়ার্ক। এই স্থায়ী কোয়ার্কটা হচ্ছে দুই প্রকারের, একটা হচ্ছে আপ কোয়ার্ক আর একটা হচ্ছে ডাউন কোয়ার্ক। অস্থায়ী কোয়ার্ক কি কি? স্ট্রং, চার্ম, বটম। এই ফারজানা, ক্লিয়ার হয়েছে? কোয়ার্ক কি? পার্টিকেল অফ এ ম্যাটার, যেটা কম্বাইন করা থাকে কার? হ্যাড্রন হিসেবে, দুই তিনটা হ্যাড্রনের সাথে কম্বাইন করা থাকে। এই হ্যাড্রন কি পড়াইতে গেলে তোমার আবার অনেক বড় লাগবে, এগুলো আসলে খুব আধ্যাত্মিক জিনিসপত্র। তো স্ট্রং, চার্ম, বটম, টপ, এটা হচ্ছে বটম হ্যাঁ, এটা হচ্ছে বটম আর এটা টপ, তার পাশে আমার ছবি। তো দেখা যায় এই আপ কোয়ার্কের চার্জ হচ্ছে +2/3, আর ডাউন কোয়ার্কের চার্জ হচ্ছে -1/3। প্রোটনের চার্জ কত বলো তো ফারজানা? প্রোটনের চার্জ কত? ফারজানা আহমেদ, প্রোটনের চার্জ কত? +1 না? নিউট্রনের চার্জ কত? 0। এটা হচ্ছে তাতে চার্জ, এটা হচ্ছে তাদের চার্জ। আচ্ছা, তো এখন কথা হচ্ছে, এই যে প্রোটন এবং নিউট্রন গুলা, যেহেতু কোয়ার্ক, প্রোটন এবং নিউট্রনকে ভাঙলে কোয়ার্ক পাওয়া যায়, এই প্রোটন এবং নিউট্রন গঠনটা দেখায়। তাহলে প্রোটনটা গঠিত হয় তোমার দুইটা আপ কোয়ার্ক প্লাস একটা ডাউন কোয়ার্ক। দুইটা আপ কোয়ার্ক একটা ডাউন কোয়ার্ক। তাহলে দেখো প্রোটনের চার্জটা কিভাবে আমরা নির্ণয় করি? প্রোটনের চার্জটা এইভাবে না, দুইটা আপ কোয়ার্ক মানে কত? +2/3, +2/3, -1/3। এই দেখো চার্জ কিভাবে আসছে, দুইটা আপ কোয়ার্ক প্লাস একটা ডাউন কোয়ার্ক ইজ ইকুয়াল টু হচ্ছে প্রোটন। তো ডাউন কোয়ার্কের চার্জ আমি বলছি হচ্ছে -1/3, আপ কোয়ার্কের চার্জ বলছি আমি +2/3। তাহলে দেখো এই জায়গায় টোটাল যে প্রোটনের চার্জটা কিভাবে আসে সেটা দেখো। প্রোটনের চার্জটা আসে হচ্ছে, দেখো লসাগু করো, 3, 2 + 2 -1 ইজ ইকুয়াল টু হচ্ছে 3/3। এই জন্য প্রোটনের চার্জ 1। প্রোটনের চার্জ 1 কিভাবে আসে দেখছো? এটা। আবার নিউট্রন যখন তুমি করবা, নিউট্রন কিভাবে গঠিত হয় সেটা যদি তুমি একবার দেখো, সেখানে দেখো দুইটা ডাউন কোয়ার্ক প্লাস একটা আপ কোয়ার্ক, দুইটা ডাউন কোয়ার্ক একটা আপ কোয়ার্ক মিলে নিউট্রনটা গঠিত। তাহলে দুইটা ডাউন কোয়ার্কের চার্জ কত? 1/3, -1/3 +2/3। তাহলে এই জায়গায় চার্জ আমার কত আসে? এটা পুরোটা লসাগু করো, 3, তাহলে এখানে আসবে হচ্ছে -1, -1 +2, তাহলে পুরোটাই হচ্ছে 3। নিউট্রনের চার্জ 0 কিভাবে আসে দেখছো? নিউট্রনের চার্জ আসে 0 ঠিক এভাবে। কেমিস্ট্রি কি এখন মজা লাগে? কেমিস্ট্রি কি মজা লাগে এখন? কেমিস্ট্রি কি মজা লাগে এখন? এর পরের দিকে চলে আসি, আমরা স্থায়ী মূলকণিকা সম্পর্কে এখন জানব। এটা হচ্ছে প্রোটন এবং নিউট্রন। আমি আবারও বলছি, ইলেকট্রন তোমার ভাঙলে ইলেকট্রনই পাওয়া যায়, ইলেকট্রনকে ভাঙলে ইলেকট্রন পাওয়া যায় না। মেইনলি ইলেকট্রনটা হচ্ছে একটা বিটা রশ্মির হচ্ছে নির্গমন। যদি তুমি ইলেকট্রন বলতে চাও, ইলেকট্রনটা হচ্ছে একটা বিটা রশ্মির নির্গমন, নাথিং এলস, আর কিচ্ছু না। এখন চলে আসি ইলেকট্রন। ইলেকট্রনটা হচ্ছে একটা বিটা রশ্মির নির্গমন, বুঝছো? আচ্ছা, ঠিক আছে।
চলে আসি, এখন চলে আসি ইলেকট্রন সম্পর্কে আমরা একটু জানি। তো ইলেকট্রনকে সাধারণত দেখা যায় যে আমরা কি প্রকাশ করি বলো দেখি। ইলেকট্রনকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ইলেকট্রনকে আমরা প্রকাশ করি হচ্ছে ই দ্বারা প্রকাশ করি, ই মাইনাস দ্বারা। এটা হচ্ছে ইলেকট্রন, এটা হচ্ছে ইলেকট্রন। তো ফ্রেন্ডস, ক্লাসে আসো সবাই, বাহ। আচ্ছা দেখো, এই ইলেকট্রনটা আবিষ্কার করা হয়েছিল হচ্ছে 1897 সালে। ঠিক আছে, এটা আবিষ্কার করছিল হচ্ছে জে জে থমসন। আমি আবারও বলি, ইলেকট্রনটা আবিষ্কার করা হয়েছিল হচ্ছে 1897 সালে, এবং এইটা আবিষ্কার করছিল হচ্ছে জে জে থমসন, বা টমসনও বলতে পারো। এটা অনেকে অনেকভাবে অনেক কিছুই বলে, তোমরা এটা থমসন বলতে পারো, টমসনও বলতে পারো। ঠিক আছে, তো এখন এইটা যে আবিষ্কার করা হয়েছিল, এইটা আবিষ্কার করা হয়েছিল হচ্ছে জে জে থমসন আবিষ্কার করছিল, এবং এটা পরিষ্কার হচ্ছে ক্যাথোড রশ্মির পরীক্ষা। এটা আবিষ্কার করা হয়েছিল কিভাবে? ক্যাথোড রশ্মির পরীক্ষার মাধ্যমে। তো এখন চলে আসি ভাইয়া, ক্যাথোড রশ্মির পরীক্ষাটা কি? ক্যাথোড রশ্মির পরীক্ষাটা কি, এবং সেটা দেখার জন্য তোমাকে একটু ওয়েট করতে হবে, একটু ধৈর্য ধরো, আমি দেখাচ্ছি। আমরা একটু আসবো ক্যাথোড রশ্মির পরীক্ষাটা নিয়ে। একটু ওয়েট করো, আমি আসতেছি। তোমাদেরকে ক্যাথোড রশ্মির পরীক্ষাটা একটু দেখাই, হ্যাঁ। তো তোমরা যেটা কাজ করবা সেটা হচ্ছে যে, যেটা পড়বা খুব ভালো মতো পড়বা, যেটা পড়বা না সেটা ভালো মতো পড়ার কোনো দরকার নেই। ঠিক আছে, যেটা পড়বা না সেটা পড়িও না, প্রথম কথা এটা। আমার নেট খুবই স্লো, একটু দাঁড়াও। আমার নেট খুবই স্লো। আচ্ছা ওয়েট, নেটের খুবই সমস্যা হচ্ছে, ওয়েট। গেছে গা, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। কি হয় সেটা দেখি। আল্লাহ, একটু দাঁড়াও পুরা ভাইয়ারা, নেটের এত সমস্যা। দেখো, এই ক্যাথোড রশ্মিটা আবিষ্কার করছিল, আমার কথা শোনা যাচ্ছে না ফারজানা ইসলাম? আমার কথা মনে হয় শোনা যাচ্ছে। দেখো, এই ক্যাথোড রশ্মিটা আবিষ্কার করছিল কে বলো দেখি, বিজ্ঞানী। তোমার ক্যাথোড রশ্মি পরীক্ষার মাধ্যমে তোমার ইলেকট্রনটা আবিষ্কার করছিল বিজ্ঞানী জে জে থমসন। ঠিক আছে, বিজ্ঞানী জে জে থমসন এটা আবিষ্কার করছে। হ্যাঁ, এই জিনিসটা কে কে আবিষ্কার করছে? বিজ্ঞানী জে জে থমসন। থমসন বলতে। এখন যদি ইউটিউব না আসে তাহলে খুবই ঝামেলায় পড়বা, হ্যাঁ। আমি একটা নতুন জিনিস দেখাইতে চাইছিলাম, সেটাই দেখানো। নতুন জিনিস দেখাইতে চাওয়াটাই ভুলে গেল নাকি, আল্লাহ জানে।
কানেক্ট ইউর ইন্টারনেট। আচ্ছা দাঁড়াও, ইন্টারনেট তো পাচ্ছে না ভাইয়া, আমি একটু দেখাই তোমাকে। আমি আগে বলে নিই, তারপরে দেখাচ্ছি। দেখো, বিজ্ঞানী জে জে থমসন এই ক্যাথোড রশ্মির পরীক্ষার মাধ্যমে এটা আবিষ্কার করেন। হ্যাঁ, ঠিক আছে, এখন চলে আসি যে এখন এই পরীক্ষাটা করছিল কে? এই পরীক্ষাটা করছিল উইলিয়াম ক্রুক। এই পরীক্ষাটা করছিল হচ্ছে উইলিয়াম ক্রুক। উইলিয়াম কে? উইলিয়াম ক্রুক পরীক্ষাটা করছিল। তো এই উইলিয়াম ক্রুক যে পরীক্ষাটা করছিল, ভালো মতো বুঝিও, সে একটা ডিসচার্জ টিউব নিছিল, সে এখানে একটা টিউব নিছিল। ভালো মতো বুঝবো, এটা আমি দেখাবো একটু পর। এটাকে বলছিলাম ডিসচার্জ টিউব। কি বললাম আমি? ডিসচার্জ টিউব। এই ডিসচার্জ টিউবটা নিছিল, খুবই ভালো কথা। এখানে প্রেসারটা খুবই কম রাখছিল। এটার প্রেসার ছিল হচ্ছে 0.01 মিলিমিটার অফ মার্কেট, মোস্ট ইম্পর্টেন্ট, মিলিমিটার অফ মার্কেট। কিন্তু এখানে বিভব পার্থক্য অনেক বেশি ছিল। কি ছিল? বিভব পার্থক্য অনেক বেশি ছিল, অনেক বেশি ছিল। এখন দেখো ধীরে ধীরে সবকিছু আসবে এখানে। প্রায় 10,000 ভোল্টের কাছাকাছি বা 20,000 ভোল্টের কাছাকাছি এটা করাই যায়। এর ফলে তিনি দেখেন যে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে, ভালো করে বুঝবা, এটা যদি ক্যাথোড হয়, ক্যাথোড কি ধনাত্মক তড়িৎদ্বার না এটা হচ্ছে ক্যাথোড, এটা হচ্ছে অ্যানোড। এটা হচ্ছে ক্যাথোড, এটা হচ্ছে অ্যানোড। ক্যাথোড কি ধনাত্মক তড়িৎদ্বার না ঋণাত্মক তড়িৎদ্বার বলো? দেখো, এই ক্যাথোড হচ্ছে মাইনাস, মানে ঋণাত্মক তড়িৎদ্বার, অ্যানোড হচ্ছে প্লাস, মানে ধনাত্মক তড়িৎদ্বার। এটা মনে রাখো, ক্যাথোড ঋণাত্মক তড়িৎদ্বার, ক্যাথোড ঋণাত্মক তড়িৎদ্বার, এটা মনে রাখো। আর অ্যানোড হচ্ছে ধনাত্মক তড়িৎদ্বার। আচ্ছা, এখন একটু ভালো মতো বুঝো। এখান থেকে এক ধরনের, সে দেখা যায় ক্যাথোড থেকে অ্যানোডের দিকে এক প্রকার অদৃশ্য রশ্মি সরল রেখায় নির্গত হয়। এই ক্যাথোড থেকে কি হয়? অ্যানোডের দিকে এক ধরনের রশ্মি, এই যে সরল রশ্মি অ্যানোডের দিকে ধাবিত হয়। এই যে এটাকে বলে ক্যাথোড রে। ঠিক আছে? আহ এই যে ক্যাথোড থেকে যে অ্যানোডের দিকে, এই যে বিজ্ঞানী উইলিয়াম ক্রুক এটার নাম দেন হচ্ছে ক্যাথোড রে। এটাকে আমরা বলছি ক্যাথোড রে। ঠিক আছে, একটু বুঝবা। ক্যাথোড ক্যানারে গাধা, সি, ক্যাথোড হচ্ছে সি, সিএটিএইচ, ক্যাথোড। এন ও ডি, অ্যানোড বানানো ভুল, ই হবে। ঠিক আছে, তো এইটাই হচ্ছে করলো উইলিয়াম ক্রুক। এখন এই যে ক্যাথোড রেটা উৎপত্তি হয়, ঠিক আছে, এই ক্যাথোড রেটা যে উৎপত্তি হচ্ছে, এইটাকে বলা হয় তড়িৎক্ষরণ নল বা ডিসচার্জ টিউব। এটাকে তুমি দুইভাবে নাম দিতে পারো, তড়িৎক্ষরণ নল বা ডিসচার্জ টিউব। এখন এই ডিসচার্জ টিউবটাতে উচ্চ বিভব পার্থক্যের কারণে ক্যাথোড গঠনকারী ধাতুর পৃষ্ঠতল থেকে, এই ক্যাথোডটা যে ধাতু তৈরি, এটা একটা ধাতুর তৈরি ক্যাথোডটা, এই অ্যানোডটাও একটা ধাতুর তৈরি। ঠান্ডা মাথায় বুঝবা। এই যে ধাতুতে যে উপস্থিত, ধাতু মানে কি? এখানে অবশ্যই মুক্ত ইলেকট্রন আছে, এখানে অবশ্যই মুক্ত ইলেকট্রন আছে। এইখান থেকে মুক্ত ইলেকট্রন গুলা, এখান থেকে কি ইলেকট্রন গুলা? মুক্ত ইলেকট্রন গুলা, মুক্ত ইলেকট্রন, ভালো করে বুঝো। এখান থেকে মুক্ত ইলেকট্রন গুলা দেখা যাচ্ছে, এই দেখা যায় ফারজানা, বোঝা যায়, কথা বোঝা যায়। এগুলা কিন্তু প্রত্যেকটা লিখে নিতে হবে ভাই, এগুলা বইয়ে পাবা না। আবারও বলি, কোনো বইয়েই পাবা না। এগুলা আমি পুরাটাই অন্য বই থেকে পড়াচ্ছি। এটা হচ্ছে অবশ্যই অবশ্যই তোমাকে এটা পড়তে হবে। আহ এখন এই মুক্ত ইলেকট্রন পরীক্ষাটা করছে উইলিয়াম ক্রুক, কিন্তু এই ক্যাথোড রশ্মির যে মুক্ত ইলেকট্রনটা যাচ্ছে, এই মুক্ত ইলেকট্রনটাই মেইনলি ক্যাথোড রেটা, মুক্ত ইলেকট্রনটাই মেইনলি ক্যাথোড রেটা। তো দেখা যায় এখান থেকে আহ তোমার মুক্ত ইলেকট্রনটা তড়িৎ ক্ষেত্রে ধাবমান হচ্ছে।
ঠিক আছে। আচ্ছা, এই নলের এই নলের মধ্যে গ্যাস আছে। এই গ্যাসের এই নলের মধ্যে কি আছে? একটা গ্যাস আছে। এই নলের মধ্যে কি আছে? গ্যাস আছে। এই গ্যাসের চার্জ, এই গ্যাসের প্রেশারটাই হচ্ছে এত ছিল। এখন এখান থেকে যখন ইলেকট্রনটা যাচ্ছে, ভালো করে বুঝুন, এখান থেকে যখন ইলেকট্রনটা যাচ্ছে তখন এই নলের মধ্যে যে গ্যাসটা আছে, এই যে নলের মধ্যে গ্যাসগুলো আছে, এগুলা মনে করো নলের মধ্যে গ্যাস। ঠান্ডা মাথায়, ঠান্ডা মাথায় আবারও বলি, এগুলা তোমাকে কেউ বুঝাবে না। এই নলের মধ্যে এগুলা হচ্ছে গ্যাস। এই যে সাদাগুলা হচ্ছে গ্যাস, সাদাগুলা কি গ্যাস, ঠিক আছে, সাদাগুলা হচ্ছে গ্যাস। তো এই যে নলের মধ্যে গ্যাসগুলা যে আছে, এই সাদাগুলা হচ্ছে গ্যাস, হ্যাঁ, এই যে হোয়াইট যেগুলা কালার, এগুলো হচ্ছে গ্যাস। আচ্ছা, আর এই যে এইটা যে গেল, এইটা হচ্ছে, আমি লাল দিয়ে দেই, এইটা এইটা হচ্ছে, এই যে লালটা হচ্ছে ক্যাথোড রে, এই লালটা, লালটা হচ্ছে ক্যাথোড রে, ভালো করে বুঝবা। লালটা কি বলো দেখি? ক্যাথোড রে। আচ্ছা, লালটা হচ্ছে ক্যাথোড রে, এই লালটা হচ্ছে ক্যাথোড রে। আচ্ছা, ঠিক আছে। তো এখন এই লালটা তুমি ক্যাথোড রেটা বুঝছো, খুবই ভালো কথা। এখন এই যে তোমার এটা গ্যাস, এই গ্যাসের অণুগুলোর সাথে ভালো করে বুঝবা, গ্যাসের অণুগুলোর সঙ্গে, গ্যাসের অণুগুলো তো খুব দ্রুত ছুটাছুটি করে, খুবই দ্রুত ছুটাছুটি করে, তখন করে কি ইলেকট্রনটাও তাদের সাথে, ইলেকট্রন গুলো সংঘর্ষের ফলে অধিক সংখ্যায় ইলেকট্রন মুক্ত হয়ে ক্যাথোড রে সৃষ্টি করে। এখানে মনে করো একটা ইলেকট্রন যায় নাই, কিন্তু খুব ছোটাছুটি করতেছে ওই ইলেকট্রনটা করতেছে আরো মুক্ত ইলেকট্রন আছে, তখন এই গ্যাসের ছোটাছুটির ফলে ওই মুক্ত ইলেকট্রন গুলাও কি হয়? সংঘর্ষে লিপ্ত হয়। এই গ্যাসের যে অণুগুলা, এগুলা হচ্ছে এই মুক্ত ইলেকট্রন গুলার সাথে সংঘর্ষে লিপ্ত হয় এবং ওগুলাকেও এই ক্যাথোড থেকে অ্যানোডের দিকে ধাবিত করতে হেল্প করে, ক্যাথোড থেকে অ্যানোডের দিকে ধাবিত করতে হেল্প করে। ঠিক আছে। আর এখানে যদি বলে যে ভাইয়া এখানে ইলেকট্রন গুলার, মুক্ত ইলেকট্রন গুলার বেগটা বেশি, মুক্ত ইলেকট্রন গুলার বেগ বেশি, বেগ বেশি কেন? মুক্ত ইলেকট্রন গুলার বেগ বেশি কেন? তোমার এখানে বলবা যে বিভব পার্থক্য যত বেশি করা যায়, ক্যাথোড রশ্মিতে ইলেকট্রনের সংখ্যা এবং গতিবেগ তত বৃদ্ধি পায়। বেগটা বেশি কারণ হচ্ছে বিভব পার্থক্য বেশি। এইটুকু ক্লিয়ার? আমি আবারও বলি, এখানে একটা ডিসচার্জ টিউব নিছিল, যে ডিসচার্জ টিউবটা ছিল, এখানে গ্যাস ছিল, গ্যাসের প্রেসার ছিল 0.01 মিলিমিটার এবং বিভব পার্থক্য অনেক বেশি ছিল। এখানে ক্যাথোডের একটা ধাতু ছিল, এখানে অ্যানোডের একটা ধাতু ছিল, ক্যাথোড থেকে অ্যানোডের দিকে মুক্ত ইলেকট্রন গুলা চলতেছিল এবং তার বেগটা অনেক বেশি ছিল কারণ বিভব পার্থক্য বেশি ছিল, এবং মুক্ত ইলেকট্রন গুলা চলাচলে হেল্প করছিল হচ্ছে তোমার এই গ্যাসের অণুগুলা, গ্যাসের অণুগুলা একটা মুক্ত ইলেকট্রন গুলাকে চলাচলে হেল্প করছে। ফলে এই ধর এইখানে একটা রে পাওয়া গেছে, এই রেটাকে বিজ্ঞানী তোমার উইলিয়াম ক্রুক বলছে হচ্ছে ক্যাথোড রে। পরে এই ক্যাথোড রেটার বিভিন্ন কোনো কিছু আবিষ্কার করার পর তোমার বিজ্ঞানী থমসন তোমার এটা হচ্ছে আহ বলছে যে এইটার নাম দিছিল হচ্ছে নেগেট্রন। আমরা আসতেছি, এরপরে চলে আসি। ঠিক আছে। আচ্ছা, এরপরের দিকে আমরা চলে আসি। এখন আসি ক্যাথোড রেটা কি জিনিস ভাইয়া, ক্যাথোড রের বৈশিষ্ট্য। ক্যাথোড রে, দেখো, এই ক্যাথোড রের বৈশিষ্ট্যটা একটু ভালো মতো দেখো, ক্যাথোড রের বৈশিষ্ট্যগুলো। আচ্ছা, ক্যাথোডের বৈশিষ্ট্যগুলো দেখো যে আহ, এটা, এই ক্যাথোডেটা, ক্যাথোডের লম্ব তল থেকে, লম্বভাবে নির্গত হয়। এটা কিন্তু ভালো মতো পড়বা, লম্বভাবে নির্গত হয়। ক্যাথোড তল থেকে কি হয় এটা বলো দেখি? লম্বভাবে নির্গত হয়। আচ্ছা, এই রশ্মিটা এবং এটার গতি অতি দ্রুত চলে, এটা অতি দ্রুত চলে। তোমরা মিস করলা আজকে, যা যা মিস করতেছো এগুলা পরে আর কেউ বুঝাবে না, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি এই জিনিস কেউ পড়াবে না। অতি দ্রুত চলবে, ঠিক আছে। এই ক্যাথোড রে গুলা সবসময় দেখা যায় যে সরল পথে চলে। ক্যাথোড রে গুলা কোথায় পড়ে? সরল পথে চলে।
ঠিক আছে? ক্যাথোড রে ভরবেগ বিশিষ্ট, ক্যাথোড রে ভরবেগ বিশিষ্ট। ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়, ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়। ঠিক আছে? এখন দেখো, গ্যাসের মধ্য দিয়ে যখন তুমি ক্যাথোড রে দিবা, গ্যাসের মধ্য দিয়ে ক্যাথোড রে দিলে গ্যাসটি আয়নিত হয়। গ্যাসটি কি হয় বলো দেখি? আয়নিত হয়। ঠিক আছে? আহ এইটার ভরবেগ যেহেতু আছে, আমি আবারও বলি ক্ষুদ্র ক্ষুদ্র যেহেতু ক্যাথোডের ভরবেগ আছে, তাহলে এই ভরবেগটা যেহেতু আছে সেহেতু দেখা যায় এরা ধাতব পাতলা পাতকে ভেদ করে যায়। ভরবেগ থাকায় এরা ধাতব পাতলা পাতকে কি করে বলো দেখি? ধাতব পাতলা পাতকে ভেদ করে যেতে পারে। ঠিক আছে? এই ক্যাথোড রে যদি শক্ত ধাতব পদার্থ, ভালো করে বুঝবা, এই ক্যাথোড রে তোমার তড়িৎ বা চৌম্বক ক্ষেত্রের প্রভাবে বিক্ষিপ্ত হয়। ক্যাথোড রে হচ্ছে তড়িৎ বা চৌম্বক ক্ষেত্রের প্রভাবে বিক্ষিপ্ত হয়। তড়িৎ বা চৌম্বক ক্ষেত্রের প্রভাবে কি হয় বলো দেখি ভাইয়া? বিক্ষিপ্ত হয়। ঠিক আছে? তো এখন এটা বিক্ষিপ্ত হইলো, খুবই ভালো কথা। যদি এরপরে চলে আসি, এটা ভালো মতো দেখবা, আমি এরপরে চলে আসি ক্যাথোড রে প্রকৃতি। ক্যাথোড রে প্রকৃতি, এই ক্যাথোড রে প্রকৃতিটা কি ভালো করে বুঝো। ক্যাথোড রে প্রকৃতি হচ্ছে তড়িৎ ক্ষরণ নল বা যে ডিসচার্জ টিউবটা আছে, ওর মধ্যস্থ গ্যাস ও ক্যাথোড ব্যবহৃত ধাতুর প্রকৃতির উপর এটা নির্ভরশীল নয়। এই ক্যাথোডের যে প্রকৃতি সেটা হচ্ছে ওই ডিসচার্জ টিউবের গ্যাস প্লাস, ভালো করে বুঝবা, ডিসচার্জ টিউবের গ্যাস প্লাস, ডিসচার্জ টিউবে গ্যাস থাকে না, আমি দেখাইছিলাম না ফারজানা? ডিসচার্জ টিউবে গ্যাস থাকে, তো ওই গ্যাসটা প্লাস ওই যে তোমার ক্যাথোডের ধাতু, ওই যে ক্যাথোড যে ধাতু তৈরি, সেটার উপর নির্ভরশীল নয়, সেটার উপর নির্ভরশীল নয়। নির্ভরশীল, ক্লিয়ার এইটুকু? সেটার উপর নির্ভরশীল না। তাহলে নির্ভরশীলটা তোমার কি? এই তোমার আহ দেখা যায় যে ক্যাথোডের প্রকৃতি আলোচনা করে বিজ্ঞানী, থমসন এটাই পাইলো যে ক্যাথোডের প্রকৃতি আলোচনা করে পাইলো যে এটা নেগেটিভ চার্জ যুক্ত। এটা কে আবিষ্কার করছে? এই যে নেগেটিভ চার্জ যুক্ত, এই চার্জটাও আবিষ্কার করছে হচ্ছে বিজ্ঞানী মিলিকা। এই চার্জটা আবিষ্কার করছে হচ্ছে বিজ্ঞানী মিলিকা। এই মিলিকা করছিল তৈল বিন্দু পরীক্ষার মাধ্যমে, তৈল বিন্দু পরীক্ষার মাধ্যমে। বিজ্ঞানী মিলিকান কি আবিষ্কার করছে? তৈল বিন্দু পরীক্ষার মাধ্যমে এটা চার্জটা আবিষ্কার করছে। তো
চার্জটা যখন বুঝতে পারলো যে এটা অবশ্যই ক্ষুদ্র ক্ষুদ্র নেগেটিভ চার্জ বা এই কণার সমষ্টি, তখন এটার নাম দিল, বিজ্ঞানীর নাম দিল থমসন নেগেট্রন। নেগেট্রন, এই নেগেট্রন নাম দিছিল কি বিজ্ঞানী থমসন। আচ্ছা তোমরা একটু নোট শেয়ার করো না কেন? তোমরা কি নোট করো না ফারজানা? নোট করো না তোমরা? তোমরা নোটটা শেয়ার দিলে না স্টুডেন্ট বাড়বে ভাইয়া। এইভাবে তো আসলে তোমরা যদি না মার্কেটিং করো তাহলে কিভাবে হবে বলো? আমরা তো একাডেমিকটা নতুন করছি। একাডেমিক কি তোমার কাছে মনে হয় যে এটা হচ্ছে প্রিমিয়াম কোর্স? না, এটা প্রিমিয়ামের থেকেও বেশি কোর্স। এর থেকে বেশি তোমাকে কোথাও পড়াবে না, পারলে কম পড়াবে। ঠিক আছে? এই যে বিজ্ঞানী ইয়ের যে নাম, যে ইলেকট্রন যে নাম, এই ইলেকট্রন যে নামকরণটা, এই ইলেকট্রনের নাম দিছিল হচ্ছে, ইলেকট্রন নামকরণ করছিল হচ্ছে বিজ্ঞানী স্টোনি। তোমরা তো কথাও বলো না, তোমরা তো কখনো ফ্রি না। তোমার জানো তোমাদের ভাইয়া আপুরা যেগুলা আছে, স্পেশালি কিছু কিছু আপু তোমাদের ওমা রাত 9টা পর্যন্ত হচ্ছে ফোন দেয় আমাকে। রাত 9টা, 10টা, 11টা, 2টা, 3টা, মানে ওদের কোনো কিছুই নাই, যখন সমস্যা তখনই ফোন। ঠিক আছে? এটা নামকরণ করছিল হচ্ছে 1874 সালে। ঠিক আছে? এই ক্যাথোড রেটা ভালো করে বুঝবা। এই ক্যাথোড রে একটা ভর এবং ইলেকট্রনের আধান আছে এবং ক্যাথোডের একটা ভর আছে। এটা বোঝা গেছে ক্যাথোড রেটা, ক্যাথোড রে কিভাবে ইলেকট্রন আবিষ্কার করছে।
আমার কথা শোনা যায় এখন? আমার কথা শোনা যায় এখন? এখন যায়। এখন দেখো, এই যে একটু ঠান্ডা মাথায় দেখো, হ্যাঁ এখানে আচ্ছা, এখানে এইটাকে আমি বলছিলাম, দেখো এইটাকে আমি বলছি ক্যাথোড, এইটাকে বলছি আমি অ্যানোড। ভালো করে দেখো, এই পুরাটাকে বলা হয় ডিসচার্জ টিউব। এই পুরাটাকে কি বলা হয়? ডিসচার্জ টিউব। একটু ঠান্ডা মাথায় দেখবা, এই যে ক্যাথোড এবং এটা হচ্ছে আমার অ্যানোড। অ্যানোড হচ্ছে ধনাত্মক চার্জে চার্জ, ঠিক আছে? এখন দেখো এই জায়গাটা, এই যে ক্যাথোডটা এখানে ব্যাটারির সাথে যুক্ত, অ্যানোডটাও ব্যাটারির সাথে যুক্ত। এই ক্যাথোড এবং অ্যানোড যখন ব্যাটারির সাথে যুক্ত হয়েছে, এদের যে বিভবটা এটা অনেক থাকে, 10,000-এর কাছাকাছি, এবং এইটার যে এখানে যে এয়ারটা আছে, ওই এয়ারের প্রেশারটাও অনেক বেশি, ঠিক আছে? এই এয়ারের প্রেশারটাও অনেক বেশি, ঠিক আছে? দেখো এয়ারের প্রেশারটাও কি অনেক বেশি, ঠান্ডা মাথায় দেখো, এয়ারের প্রেশারটা অনেক বেশি, সরি অনেক কম। এখানে যে এয়ারটা আছে ওর প্রেশারটা অনেক কম, 0.01 মিলিমিটার। এখন দেখো ঠান্ডা মাথায় দেখো, এই জায়গাটা খুব সুন্দর একটা জায়গা, খুব সুন্দর একটা জায়গা। এইটা হচ্ছে প্রেশারটা, এখানে যেটা দেয়া আছে এটা ভুয়া। এই প্রেশারটা, এটা আসলে অনেক জায়গায় অনেক রকম দেয়া থাকে, তোমরা করবা 0.01। আর এই যে 10,000 থেকে 20,000 কিলো ভোল্ট, 10,000 থেকে 20,000, 10,000 ভোল্ট থেকে 20,000 ভোল্ট পর্যন্ত এখানে পটেনশিয়াল ডিফারেন্স থাকে। এই যে এখান থেকে একটা রশ্মি যাচ্ছে, এই যে রশ্মিটা, এই যে রশ্মিটা, এই রশ্মিটাই হচ্ছে ক্যাথোড রশ্মি। এই যে এই রশ্মিটা যাচ্ছে না, এই রশ্মিটাই কি বলো দেখি একটা, এই রশ্মিটা হচ্ছে, এই রশ্মিটা কি ক্যাথোড রশ্মি একটা। তোমাকে আবারও বলি, ঠান্ডা মাথায় না দেখলে এই জিনিসগুলো আসলে তুমি পারবা না, ঠিক আছে? এই ঠান্ডা মাথায় না দেখলে এই জিনিসগুলো তুমি আসলেই পারবা না। এখন এরা যে স্ট্রেইট লাইনে, আমি বলছি যে স্ট্রেইট লাইনে ইয়ে হয়, তুমি যখন এখানে একটা কোনো কিছু দিবা দেখবে এরা ছায়া পড়বে, এবং দেখা যায় এরা যে স্ট্রেইট লাইন, দে ট্রাভেল ইন স্ট্রেইট লাইন, এটা আমি বলছিলাম এদের কি থাকে, প্রসেস সাম কাইনেটিক এনার্জি, তারা কিছু এনার্জি করতে পারে। ওই যে ভরবেগ, কিছু পরিমাণ ভরবেগ আছে, সেই ভরবেগটাও আমি দেখাইছিলাম। এটাই বলছি, দে প্রসেস সাম কাইনেটিক এনার্জি, ইকুয়াল টু কি হাফ এমভি স্কয়ার। ওই যে এমভি, এমভি ইকুয়াল টু কি ভরবেগ আছে এখানে, এখানে কাইনেটিক এনার্জি, সে কিছুটা, যে প্রসেস সাম কাইনেটিক এনার্জি, কিছুটা এনার্জি সে কি করতে পারে, যেহেতু তখন দেখা যায় এ কি করবে, যখন লাস্ট মাইনাস দুইটা তড়িৎ তার এখানে দিয়ে দিব, তখন দেখা যাবে এ ধনাত্মক প্রান্তের দিকে আকৃষ্ট হচ্ছে। কোথায় আকৃষ্ট হচ্ছে ভাইয়া? ধনাত্মক প্রান্তের দিকে আকৃষ্ট হচ্ছে, এবং সেখান থেকে বোঝা যাচ্ছে যে কনসিস্ট অফ নেগেটিভলি চার্জ পার্ট, বোঝা যাচ্ছে এখানে সে নেগেটিভলি চার্জ পার্ট হওয়ার কারণেই সে পজিটিভের দিকে আকৃষ্ট হচ্ছে। পজিটিভের দিকে কি হচ্ছে বলো দেখি? আকৃষ্ট হচ্ছে। যখন তুমি এই জায়গাটাতে মানে বিক্ষিপ্ত হচ্ছে, সোজা কথা, এখানে যখন তুমি এখানে কোনো একটা ইলেকট্রনিক ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করবা অথবা কোনো ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করবা, তখন দেখবা যে এটা, দেখবা যে এই জায়গাটা কি হচ্ছে বলো দেখি, বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে। দ্যাট মিনস এটার স্ট্রেট লাইনে না থাকে, এটা বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে, ঠিক আছে? এটা স্ট্রেট লাইনে নাই, এটা বিক্ষিপ্ত হয়ে গেছে। তাহলে এটা কোথায় আসতেছে? এই যে পজিটিভ পার্টের দিকে আসছে। তার মানে আমি বুঝতেই পারি ম্যাগনেটিক, সরি, ইলেকট্রিক যখন ফিল্ড অ্যাপ্লাই করব তখন এটা ইফেক্টেড হচ্ছে, এবং যখন আমি এখানে ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করব তখন দেখা যাচ্ছে নর্থ পোলটাকে যদি দেই, এটার স্ট্রেট লাইনে না যায় বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে। তাহলে এটা চৌম্বক ক্ষেত্র এবং তোমার যে বৈদ্যুতিক ক্ষেত্র, দুইটা দ্বারাই কি হচ্ছে বলো দেখি, বিক্ষিপ্ত হচ্ছে অথবা আকৃষ্ট হচ্ছে।
আমার কথা বুঝতে পারছো? বিক্ষিপ্ত হচ্ছে অথবা আকৃষ্ট হচ্ছে। তাহলে এটা হচ্ছে একটা ডিসচার্জ টিউব ছিল, আবারও বলি, এবং এখান থেকেই আমরা এভাবেই কি আবিষ্কার করে ফেললাম বলো দেখি? এভাবেই আমরা তোমার ক্যাথোড রে, যেটা ক্যাথোড রে এর মাধ্যমে ইলেকট্রন আবিষ্কার, সেটা আমরা করে ফেলছিলাম। ক্লিয়ার? ভাল লাগলো ভিডিও টিডিও দেখে? ভাল লাগলো জিনিসটা বুঝানোটা? ভাল লাগলো? জিনিসটা বুঝতে হয় কিভাবে, দেখতে পাচ্ছো? একাডেমিক এভাবেই করতে হয়। একাডেমিক এভাবে না পড়লে তুমি ধরা খাবা। একাডেমিক ঠিক এভাবেই পড়তে হবে। ক্লিয়ার হয়েছে? মজা লাগছে? মজা মজা না লাগলে পড়ালেখা করে লাভ নেই। পড়ালেখাকে মজা মজা হিসেবে নিতে হবে, ঠিক আছে? পড়ালেখা হচ্ছে মজা। পড়ালেখা অবশ্যই মজা। আচ্ছা, চলে আসে ইলেকট্রনের। তোমার যেটা হয় যে ইলেকট্রন তোমার আবিষ্কার হইলো, খুবই ভালো কথা। তো এখন আসি ইলেকট্রন, যেটা হয় সেটা হচ্ছে মেইনলি যেটা হয় যে ইলেকট্রনের আমরা বুঝি না, মাঝে মধ্যে এটা আমার কাজ করে না। ইলেকট্রনের অবস্থান হচ্ছে কক্ষপথে, ভালো করে বুঝবো। ইলেকট্রনের অবস্থান কোথায় ভাইয়া? কক্ষপথে। এবং এটা হচ্ছে তার কক্ষপথ, ভালো করে বুঝো। এই ইলেকট্রনের অবস্থান হচ্ছে কক্ষপথ। এই ইলেকট্রন গুলো যখন ট্রাভেল করে, ইলেকট্রন গুলো যখন ট্রাভেল করে, মনে করো এই ইলেকট্রন গুলো ট্রাভেল করতেছে, এটা কি বরাবর ট্রাভেল করে জানো? এই ইলেকট্রন গুলো ট্রাভেল করে হচ্ছে তোমার স্পর্শক বরাবর। এই স্পর্শক বরাবর ট্রাভেল করে। এই ইলেকট্রন গুলো কোথায় ট্রাভেল করে ভাইয়া? স্পর্শক বরাবর ট্রাভেল করে, ঠিক আছে? ইলেকট্রন গুলা কি করে বলো দেখি? স্পর্শক বরাবর ট্রাভেল করে। এই ইলেকট্রনের সংখ্যা একটা পরমাণুতে, ইলেকট্রনের সংখ্যা একটি পরমাণুতে, ইলেকট্রনের সংখ্যা, ইলেকট্রন সংখ্যা আর প্রোটনের সংখ্যা সমান। প্রোটন সংখ্যা সমান। তো এই জন্য এই সমান হওয়ার কারণে পরমাণু হয় তড়িৎ নিরপেক্ষ। এই পরমাণুগুলো তড়িৎ নিরপেক্ষ হয়। তড়িৎ নিরপেক্ষ। তো দেখা যায় যে ইলেকট্রনটা যেটা আছে, ইলেকট্রন তড়িৎ নিরপেক্ষ হচ্ছে, খুবই ভালো কথা। এখন দেখো, এই যে তড়িৎ নিরপেক্ষ হচ্ছে খুবই ভালো কথা। এখন এই যে ইলেকট্রনটা জাস্ট হচ্ছে, ক্যাথোড রশ্মি হলো ইলেকট্রনের একটা প্রবাহ। আমি এর আগেও বলছি ক্যাথোড রশ্মি হচ্ছে ইলেকট্রনের একটা প্রবাহ। তো মেইনলি যেটা হয় যে ইলেকট্রনটা সাধারণত দেখা যায় যে বিটা রশ্মি নির্গমন। আমি আবারও বলি, ইলেকট্রনটাকে যদি তুমি দেখতে চাও যে তেজস্ক্রিয় পদার্থ, যে পরমাণুতে ইলেকট্রনের অস্তিত্ব যদি দেখতে চাও, এই ইলেকট্রনটা হচ্ছে সাধারণত তেজস্ক্রিয় মৌলের পরমাণু থেকে, তেজস্ক্রিয় মৌলের পরমাণু থেকে বিটা রশ্মি নির্গমন থেকে বিটা রশ্মি নির্গমন। ঠান্ডা মাথায় বুঝবা, এবং এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ক্লিয়ার কাট কনসেপ্ট রাখাটা উচিত, ঠিক আছে? তো এরপরে চলে আসি, যখন তুমি এমনি সোডিয়াম অথবা পটাশিয়াম নিবা, সোডিয়াম অথবা পটাশিয়াম জাতীয় সক্রিয় ধাতু নিবা, এই ইত্যাদি সক্রিয় ধাতু, এগুলো হচ্ছে সক্রিয় ধাতু। যখন তুমি এই জায়গায় ইউভি লাইট দিবা, তখন এদের যে তলটা থেকে, এদের ধাতব তল থেকে ইলেকট্রন মুক্ত হয়। ইলেকট্রন ইউভি লাইট, ইলেকট্রন মুক্ত হবে, ঠিক আছে? তো কিছু কিছু ধাতুকে তীব্রভাবে উত্তপ্ত করলেও ইলেকট্রন মুক্ত হয়, খুবই ভালো কথা। তো এরপরে চলে আসি ইলেকট্রনের ভর নির্ণয়। অনেক কিছু, একটা ইলেকট্রন পড়তেই আমার একটা ক্লাস আছে, ইলেকট্রনের ভর। তো ইলেকট্রনের যখন তুমি ভর নির্ণয় করতে যাবা, তো ইলেকট্রনের যে আধানটা, প্রথমে আগে আধান, ভর নির্ণয় করতে গেলে আমাকে আধান জানতে হবে। আমি এই জায়গায় আধানটাও লিখে দিই, একবারেই হয়ে যাবে। ভর নির্ণয় করতে গেলে ইলেকট্রন আধান। তো ইলেকট্রনের যে আধান, সেটা হচ্ছে 1.602 ইন্টু 10⁻⁻19 কুলম্ব, এবং এটা আবিষ্কার করছিল হচ্ছে বিজ্ঞানী মিলিকা। বিজ্ঞানী মিলিকা এটা আবিষ্কার করছিল কিভাবে? তৈলবিন্দু পরীক্ষা।
তো মিলিকান এটা আবিষ্কার করছে, খুবই ভালো কথা। তো এখন বিজ্ঞানী মিলিকান আবিষ্কার করছে এবং আধানটা হচ্ছে তো এটা তৈলবিদ্যুৎ পরীক্ষার মাধ্যমে আবিষ্কার করছে, খুবই ভালো কথা। এখন এই যে তোমার এখানে একটা ই বাই এম রেশিও থাকে, আমি আবারও বলি ই বাই এম রেশিও থাকে। ই বাই এম ইলেকট্রনের আধান বাই হচ্ছে ক্যাথোড রশ্মির ভর। মানে আবারও বলতেছি, এই দুই জিনিস। ক্যাথোড রশ্মির ভর ই বাই এম, এম হচ্ছে কি বলো দেখি, এম হচ্ছে তোমার এখানে ক্যাথোড রশ্মির কণার ভর, ক্যাথোড রশ্মির ভর। আর ইটা হচ্ছে ক্যাথোড রশ্মির কণার আধান, ক্যাথোড রশ্মির কণার আধান, ক্যাথোড রশ্মির কণার আধান। তো দেখা যায় এদের যে মানটা, সেই মানটা তোমাকে মুখস্থ রাখতে হবে। এদের মানটা হচ্ছে 1.76 ইন্টু 10⁻11 কুলম পার কেজি, কুলম পার কেজি। ঠিক আছে, 10⁻11 কুলম পার কেজি। যদি তুমি এটা গ্রামে নিতে চাও তাহলে 1.76 ইন্টু 10⁻8 কুলম পার গ্রাম। তো এই জিনিসটা আসবে, এটা হচ্ছে ই বাই এম এর যে তোমার ক্যাথোড রশ্মির যে কণার আধান, এটা পার না, কণা, কণার আধান এবং ক্যাথোড রশ্মির যে ভর, এটার হচ্ছে রেশিওটা হচ্ছে এটা। ক্যাথোড রশ্মি কণার আধান এবং ক্যাথোড রশ্মির যে ভর সেটা হচ্ছে এটা। তো এখন চলে আসি, আমাকে প্রথমে একটা ইলেকট্রনের ভর নির্ণয় করি আমি, সরি, একটা ইলেকট্রনের আধান নির্ণয় করি। একটি ইলেকট্রনের আধান, একটি ইলেকট্রনের আধান। আমার আবার আজকে মিটিং আছে, মিটিং করে চলে যাবো। তো একটা ইলেকট্রনের আধান যেটা হচ্ছে 96,500 কুলম। ভালো করে বুঝবো, এক মোল ইলেকট্রনে কয়টা ইলেকট্রন থাকে? 6.023 ইন্টু 10⁻23। ঠিক আছে, এক মোল ইলেকট্রনের আধান, এটা কিন্তু 96,500 কুলম হচ্ছে এক মোল ইলেকট্রনের আধান, এক মোল ইলেকট্রনের আধান। তাহলে একটা ইলেকট্রনের আধান কি করতে হবে আমাকে? 6.023 ইন্টু 10⁻23 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে একটা ইলেকট্রনের আধান, তাহলে এক মোল ইলেকট্রনের আধান কত? এটা, তাহলে একটা ইলেকট্রনের আধান আসবে 1.602 ইন্টু 10⁻−19 কুলম, 10⁻−19 কুলম। ঠান্ডা মাথায় বুঝবা, এবং এখানে ইএসইউ ইএমইউ এই ইউনিট গুলো আসবে। আমি আবার বলি, এখানে ইএসইউ ইএমইউ এটা ইউনিট গুলো আসবে। তাহলে এক মোল ইলেকট্রনের আধান হচ্ছে 96,500 কুলম, কিন্তু একটা ইলেকট্রনের আধান কত? একটা ইলেকট্রনের আধান হচ্ছে তোমার এত কুলম। এটা হচ্ছে একটা, এটা এটা কুলম। এখন যদি তুমি এখানে ইএসসি ইউনিটে নাও, মানে এটা হচ্ছে এসআই সিজিএস ইউনিটে নাও, সিজিএস ইউনিটে, তাহলে ওইটা আসবে হচ্ছে তোমার -4 দেখো মাইনাসটা এখানে আসবে না, 4.806 ইন্টু 10⁻10 ইএসইউ। ভাইয়া ইএসইউ কি জিনিস আর ইএমইউ কি জিনিস আরেকটা আসি। তোমার ইএমইউ তে আসবে হচ্ছে, এটাও সিজিএস ইউনিটে, তোমার 1.602 ইন্টু 10⁻20 ইএমইউ। ভাইয়া ইএমইউ এবং ইএসইটা কি জিনিস? ইএমইউ এবং ইএসইটা আমি দেখাচ্ছি, আমি পরের পেজে চলে যাব। ইএমইউ হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট, আর ইএসইউ হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। তো এইটার যেটা রিলেশন আছে, সেই রিলেশনটা আমি বলি। একজন ইমন, এভাবে মনে রাখবা, একজন ইমু তিনজন ইস্যুকে বিয়ে করলো, 3 ইন্টু 10⁻, এটা খালি মনে রাখবা। একজন ইমু তিনজন ইস্যুকে বিয়ে করলো, ইস্যুকে বিয়ে করে 10 জন ছেলে বাচ্চা পয়দা করলো। এটা হচ্ছে তাদের ইন্টারনাল সমীকরণ। তাহলে কি বললাম? একজন ইমু তিনজন ইস্যুকে বিয়ে করে 10 জন ছেলে বাচ্চা পয়দা করছে। আবার বলি, একজন ইমু তিনজন ইস্যুকে বিয়ে করে 10 জন ছেলে বাচ্চা পয়দা করছে, এটা হচ্ছে ইএসইউ ইউনিট। আবার বলি, এটা হচ্ছে ইএসইউ ইউনিট। ঠিক আছে, এখন ঠান্ডা মাথায় বুঝো, এটা হচ্ছে ইএসইউ ইউনিট। ঠিক আছে, এখন চলে আসি ভাইয়া ইএসইউ ইউনিটটা, এটা ভাঙলে কি হয় আবারও বলি।
এখন দেখো ইএসইউ ইউনিটটা ভাঙলে কি হয়, ঠিক আছে? দেখো ইএসইউ ইকুয়াল টু সেন্টিমিটার 3/2 ইন্টু গ্রাম 1/2 হাফ, এটা হচ্ছে সেকেন্ড ইনভার্স 1। ইএসইউ মানে হচ্ছে এটা, সেন্টিমিটার 3/2 গ্রাম 1/2, তোমার হচ্ছে সেকেন্ড ইনভার্স 1, ঠিক আছে? এটা বোঝা গেছে? এটা বোঝা গেছে? ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার কিনা বলো, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। ক্লিয়ার হইলে বলো, না হইলে আরো বলো। এখন চলে আসছি যে ভাইয়া, আচ্ছা এখন দেখো যে ভাইয়া, এখন আমরা কি কোনগুলা পড়বো? ভাইয়া এইগুলাই তোমাকে ভালো মতো পড়তে হবে, যে এই জিনিসগুলো যেগুলো আমি পড়াইছি এই জিনিসগুলো তোমাকে ভালো মতো পড়তে হবে। তুমি যদি এগুলাই ভালো মতো পড়ে যাও, দেখবা যে তুমি এখানে বস হয়ে গেছো, তুমি এই জায়গাটাতে বস হয়ে গেছো। তাহলে ইএসইউ কত? ইএসইউ হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, আর ইএমইউ কত? ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট। এগুলো হচ্ছে তোমার, এই ইএসইউ হচ্ছে সিজিএস একক। আবারও বলি, ইএসইউ হচ্ছে সিজিএস একক, সিজিএস একক। এই যে সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, এটা হচ্ছে ইএসই ইউনিট, ঠিক আছে? সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, এই জন্য এটা ইএসই ইউনিট আসবে। তো এখন এইভাবেই আমরা এটার ইএসই ইউনিটটা কনভার্ট করব। তাহলে দেখা যায় ইএমইউ এবং ইএসইউ এর আমার টোটাল যে কনভার্সন সেটা আমার শেষ হয়ে গেল, ঠিক আছে? এখন চলে আসি, আমার যেহেতু এখানে আধানটা শেষ হয়ে গেল, ভর নির্ণয় করি। তাহলে ভর কত? ভর হচ্ছে ভর ইকুয়াল টু ই বাই ইলেকট্রনে বাই ই বাই এম রেশিও। তাহলে এই ই কুলম কুলম কেটে যাবে, এই কুলম কুলম কেটে যাবে, শুধুমাত্র আমার এই ভরটাই থাকবে, ঠিক আছে? কুলম কুলম কেটে যাবে এবং এই ভরটাই আমার থাকবে। তাহলে দেখো এই জায়গায় আমি কি করব, ভরটা দেখো কিভাবে নির্ণয় করব। এখানে আমি অলরেডি, যেহেতু আধান, এটা হচ্ছে কত, 1.602 ইন্টু 10⁻⁻19 কুলম। আরেকটা ই বাই এম যেটা রেশিও, দেখো ই বাই এম যেটা রেশিও, সেই ই বাই এম রেশিও আমি তোমাকে এটাই বুঝেছি, যে 1.76 ইন্টু 10⁸8 কুলম পার গ্রাম। যদি তুমি এটা কুলম পার গ্রামে আনো, তো ফোন দেন কি হয়েছে, আমি পড়াচ্ছি, রাখো। ফোন দিচ্ছে, পাগল হয়ে গেছে, ফোন কাটে দিচ্ছি যে। আচ্ছা এখন দেখো এই জায়গাটাতে তুমি যদি দেখো যে ই বাই এম রেশিওটা আছে, তাহলে এই জায়গাটাতে তুমি কি করতে পারবা, গ্রাম ইউনিটে আনতে পারবা। যদি তুমি গ্রামে আনতে চাও, ভরটা যদি গ্রামে আনতে চাও, তখন এই জায়গাটাতে তোমাকে ই বাই এম রেশিওটাতে তোমাকে আনতে হবে হচ্ছে গ্রাম, ই বাই এম রেশিও আনতে হবে গ্রামে। যদি তুমি কেজিতে আনতে চাও, তাহলে ই বাই এম রেশিও নিবা হচ্ছে কেজি। তাহলে এইখান থেকে তোমার মানটা বের হয়ে যাবে, এটার মান আসবে হচ্ছে তোমার 9.1 ইন্টু 10⁻⁻28 গ্রাম। এবং যদি তুমি কেজিতে নিতে চাও, তাহলে আসবে 9.1 ইন্টু 10⁻⁻31 কেজি। 9.1 ইন্টু 10⁻⁻31 কেজি যদি তুমি কেজিতে নিতে চাও। আচ্ছা এরপরের দিকে চলে আসি যে ভাইয়া এটা তো হইলো, যদি তোমাকে বলে যে এএমইউ ইউনিটে আনো, অ্যাটমিক মাস ইউনিট, এএমইউ ইউনিটে আনো, অ্যাটমিক মাস ইউনিটে, তাহলে 1 এএমইউ ইকুয়াল টু কত? এএমইউ মানে হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট, এগুলো তো আবার সব সময় লিখে দিতে হবে। তাহলে দেখো 1 এএমইউ is equal to আসবে হচ্ছে 1.66 into 10⁻⁻24 গ্রাম, আর 27 কেজি আসবে। তো যদি তোমাকে বলে যে এখানে একটা ইলেকট্রনের ভর, আমরা কিন্তু এটা একটা ইলেকট্রনের ভর নির্ণয় করছি, আমি আবারও বলি, যেহেতু এটা একটা ইলেকট্রনের চার্জ দিয়ে নির্ণয়
করছি, তাহলে এই যে ভরটা সেই ভরটা হবে একটা ইলেকট্রনের ভর। এটা হচ্ছে একটি ইলেকট্রনের ভর, একটা ইলেকট্রনের ভর, ঠিক আছে। আবার যখন তুমি দেখবা যে একটা ইলেকট্রনের চার্জটা ভরটা তোমাকে এম ইউনিটে নিতে বলছে, তখন একটা ইলেকট্রনের ভর হবে, একটি ইলেকট্রনের ভর হবে হচ্ছে তোমার 9.1 ইন্টু 10⁻⁻28 ডিভাইডেড বাই 1.66 ইন্টু 10⁻⁻24 এম। তার মানে তখন একটা ইউনিটে আসবে হচ্ছে এম ইউনিটে আসবে 5.4895 ইন্টু 10⁻⁻4 এম। এম ইউনিটে ক্লিয়ার ফারজানা ইসলাম? দেখো এম ইউনিটে ক্লিয়ার। এম ইউনিট যেহেতু 1 এম ইকুয়াল টু হচ্ছে এত গ্রাম, তাহলে একটা একটা ইলেকট্রনের ভর কত এম ইউ আসবে, তাহলে এত এম আসবে, ঠিক আছে। এম ইউনিটে ক্লিয়ার যে এ এম ইউনিটে কত, ক্লিয়ার? যদি একটা একটা ইলেকট্রনের ভর গ্রামে বের করতে বলে, একটা ইলেকট্রনের ভর তো বের করছো, সরি, এক মোল ইলেকট্রনের ভর যদি গ্রামে বের করতে বলে, যদি এক মোল ইলেকট্রনের ভর বের করতে বলে, এক মোল ইলেকট্রনের ভর, এটাকে আলভি আহমেদ, তোমার কাছে আমি প্রথম দেখলাম, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? আলভি আহমেদ, তুমি কি কোনোদিন ক্লাস করছো ভাইয়া, না এখানে ফাজলামি করতে ভর্তি হয়েছো? বলো দেখি এক মোল ইলেকট্রনের ভর কত। তাহলে দেখো একটা ইলেকট্রনের ভর ছিল আমার 9.1 ইন্টু 10⁻⁻28 ইন্টু, যেহেতু এক মোল বলছে তাহলে কত হবে 6.023 ইন্টু 10⁻²। তাহলে এখান থেকে আমার ভর কত আসবে বলো দেখি, এখান থেকে আমার এক মোল ইলেকট্রনের ভর আসবে হচ্ছে 5.4885 ইন্টু 10⁻⁻4। এটা আসবে আমার এক মোল ইলেকট্রনের। আমি কি ক্লিয়ার করতে পারছি তোমাদের ব্যাপারগুলা? আলবি আহমেদ এবং যারা যারা আমার কথাগুলা কালকে হোক বা আজকে হোক শুনবা, এটা কিন্তু আগের পেজের পার্ট, কিন্তু আগের পেজের পার্ট, এই দুইটা দুই জিনিস। দীপ্তি বুঝতে পারছো আপু? জিনিসগুলা ক্লিয়ার হয়েছে? আপু দেখো জিনিসগুলা ক্লিয়ার হয়েছে, জিনিসগুলা ক্লিয়ার হইলে ঠিক এইভাবেই পড়তে হবে, ঠিক এভাবেই পড়ার নিয়ম, তুমি যখন একাডেমিক পড়বা ঠিক এভাবেই পড়তে হবে।